বন্ধুরা খুব সহজে সস্তায় যে জিনিস পেয়ে গেলাম এতদিন পরে। ঢাকার ভিতরে অনেক সস্তা জিনিস পাওয়া গেল, সেটা হচ্ছে কাঁচামরিচ। গত 6 মাস আগেও 800 থেকে 900 টাকা কিলো কেনা হয়েছে। আর আজকে দেখুন এই যে এতগুলো কাঁচামরিচ আমি কত দিয়ে কিনলাম সেটা আপনাদের জন্য ধাঁধা থাকলো। আমি বলে দেব, ভিডিও শেষে অবশ্যই বলে দেবো যে এতগুলো কাঁচামরিচ কয় টাকা দিয়ে কিনলাম। আর এইটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে বেলে শাক। আপনাদের আঞ্চলিক ভাষায় কী বলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। শাকটা আমি একটু ভালো করে দেখাচ্ছি আপনাদের, দেখুন। এটার গায়ে হালকা হালকা একটু বেলে বেলে ভাব, এই জন্য কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় এই শাকের নাম হচ্ছে বেলে শাক। আবার অন্য জায়গায় বোলতা শাকও বলে, কিন্তু আপনাদের অঞ্চলে এই শাকের নাম কি সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর আজকে এই শাকও আমি কত দিয়ে কিনলাম সেটাও আপনাদের জানাবো। তো বন্ধুরা, তার আগে জানিয়ে রাখি, আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমার দেওয়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ধরনের শাক নতুন দেখলে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন যে আপনার অঞ্চলে এই ধরনের শাকের নাম কি, আর আপনারা কি এই ধরনের শাক খান কি না। আমরা কিন্তু এই ধরনের শাক ভেজে খাই। আর আজকে আমি সেই জন্য বাজার থেকে নিয়ে এলাম এই বেলে শাক, আর নিয়ে এসেছি কাঁচামরিচ। আরও বাজার করেছি, কিন্তু কাঁচামরিচ আর বেলে শাকটা আমার কাছে একটু অন্যরকম লাগছে। তার কারণ হচ্ছে আগে অনেক দাম দিয়ে কিনতাম, আজকে অনেক সস্তা দামে কিনেছি। তো বন্ধুরা, একটু আন্দাজ করে বলুন তো এখন কেমন দাম হতে পারে 2 আটি বেলে শাক এবং হাফ কিলো কাঁচামরিচের। তো যাই হোক বন্ধুরা, এইটা হচ্ছে বেলে শাকের নিচের অংশটা, এটা দেখুন, মূল অংশ। মূলটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো এটা হচ্ছে 1 আটির মূল। আমি আটিটা কেটে নিয়েছি এভাবে, অনেকটা শাকটা রেখে দিয়ে তারপরে কেটে নিয়েছি। এইভাবে কাটার সুবিধা হলো এইখানে আর শাকের থাকলো না, মূল থাকলো না। এখন এক একটা করে এরকম করে সুন্দর করে বেছে নেওয়া যাবে, খুব সহজে শাকটা বেছে নেওয়া যাবে। যার কারণে কিন্তু আমি এতটুকু অংশ রেখে দিয়ে তারপরে কেটে নিয়েছি। আর এভাবে আমি বেছে বেছে এখন এক একটা করে রাখবো। শাকগুলো ভেজে খেতে কিন্তু অসাধারণ লাগে, বিশেষ করে হালকা একটু পেঁয়াজ রসুন কুচি করে তেলে ফোড়ন দিয়ে শাকটা দিয়ে হলুদ আর নুন দিলেই কিন্তু অসাধারণ লাগবে। তেমন কিন্তু কোনো মশলা লাগে না। আর এই শাক সাধারণত ভেজেই বেশি খায়। এই শাকের উপকারিতাও আছে, উপকারিতা অপকারিতা সব জিনিসেরই আছে। তো এই শাকেরও উপকারিতা আছে। দেখি আপনারা জেনে নেবেন যে এই শাকের কী কী উপকারিতা আছে। আর আমি এইভাবে করে, দেখুন, এভাবে করেই কিন্তু শাকগুলো বেছে নিয়ে প্রথমে ধুয়ে নেব, তারপরে কেটে কুচি কুচি করে ভেজে নিব। আর আশা করি ভাজার যে রেসিপিটা সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, খুব সহজেই কিন্তু এইভাবে শাক বেছে নেওয়া যায়, কোনো ময়লা আবর্জনা খুব এবং সহজে দেখা যায় যে ময়লা আবর্জনা আছে কিনা। তো বন্ধুরা, আপনাদের কাছে কিন্তু ধাঁধা রেখেছিলাম যে এতগুলো কাঁচা লঙ্কা আর এই শাকটা আমি কত দিয়ে নিয়ে আসলাম। তো যাই হোক, আর দেরি না করে আপনাদের বলে ফেলছি। তো তার আগে আমি আর দেখে নিই, দেখুন কত বড় মোটা মোটা কাঁচা লঙ্কা। আমি আজকে কিনতে গিয়ে যখন দোকানদারকে বললাম মোটা কাঁচা লঙ্কা দেন, এখন একটা মাসি বলে কি মোটা কাঁচা লঙ্কায় ঝাল কম হয়, চিকন কাঁচা লঙ্কা দাও। তাই আমি মোটা এবং চিকন দুটো কাঁচা লঙ্কাই নিয়ে এসেছি। এইগুলোই নাকি ঝাল বেশি হয় আর এইগুলোয় ঝাল কম হয়। কিন্তু একটা জিনিস কি, এই যে লঙ্কা, এই দুটোতেই প্রচুর ঝাল। দেখুন, মাঝখানেরটা চিকন আর সাইডের দুইটা মোটা। আর আজকে এই যে হাফ কিলো মরিচ আমি যেভাবে নিয়ে আসলাম খুব কম দামে, এটা হচ্ছে মাত্র 20 টাকা কিলো।
ভ্যানে নিয়ে আসছিল দোকানদার, কিলো বিক্রি করছে 40 টাকা কিলো। তো আমি মানে খুবই অবিশ্বাস্য হলাম যে যেখানে 800-900 টাকা করে, মাঝে মাঝে 1200 টাকা করেও কাঁচা লঙ্কা কিনতে হয়, সেখানে আজকে খুবই সস্তা দামে এবং মাত্র 40 টাকায় কিলো। তো 1 কেজির দাম মাত্র 40 টাকা। তাই আর মানে দেরি না করে হাফ কেজি যখন পেয়েই গেলাম, তখন আমি নিয়ে নিলাম। আর এটাও ফ্রিজে সংরক্ষণ করে রাখলে অনেক দিন রাখা যায়। তো আমি ফ্রিজে কিভাবে কাঁচা লঙ্কা সংরক্ষণ করে রাখা হয় সেটাও আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব, তো আপনারা দেখে নিন। আর তার আগে বলছি, আপনাদের একটু জানিয়ে দিই, এই কাঁচা লঙ্কার সাথে নুন মিশিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায়। তবে ডিপ ফ্রিজে রাখার পরে এই কাঁচা লঙ্কা বের করে বাইরে বেশি সময় রাখা যাবে না, তরকারিতে কিংবা ভাজিতে যাতেই দেন দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এটা ভালো থাকবে। আর আমি এখন বোটাগুলো ছাড়িয়ে লঙ্কাগুলোও বেছে নেব, আর সেই সাথে শাকগুলোও বেছে নেব। এই দেখুন, এভাবে করে বেছে আমি বক্সে করে রেখে দেব। তো নিয়ে এলাম বক্স, মরিচ রাখার বক্স। এবার বক্সে করে মরিচগুলো বোটা ছাড়িয়ে রেখে দিচ্ছি। আর এটা প্রথমে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে নুন মাখিয়ে ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন যাবৎ সংরক্ষণ করা যাবে। চাইলেই বের করে করে খেতে হবে। দেখুন, মরিচগুলো দেখতে কিন্তু অসাধারণ, একদম নাদুস নুদুস, ভালোই লাগছে। আর দেখেই মানে লোভ লেগে গেল, নিয়ে আসলাম। আর ভাবলাম কি যে পরে যদি আবার দাম বেড়ে যায়, বোঝেন তো শহরে থাকলে যেটা হয়, সাশ্রয়ী জিনিস সবসময়ই খোঁজা হয়। তো এভাবে আমি সবগুলো মরিচের বোটা বেছে নিচ্ছি। তো দেখুন, এক এক করে মরিচগুলো বাছা শেষ হয়ে গেছে। আর এই যে নষ্ট মরিচগুলো, এই মরিচগুলো কিন্তু আমি এখন ফেলে দেব। দেখুন, মরিচে এটা হচ্ছে পাখিতে মনে হচ্ছে ঠোকর মেরেছে, আর এটা কিন্তু খাওয়া যাবে না, এটা বিষক্রিয়া থাকতে পারে, তাই আমি ফেলে দেব। এছাড়া এই যে দেখুন, মরিচও কিন্তু, কাঁচা মরিচও কিন্তু পোকায় ধরে। দেখুন, এটা দেখলেই বোঝা যাবে যে এটা পোকায় খাওয়া। দেখুন, এটার ভিতরে কিন্তু পোকা আছে, কাঁচামরিচের যে পোকা। আমরা অনেকে জানি না যে কাঁচামরিচে পোকা হয়, কিন্তু এই যে আপনাদের দেখিয়ে দিলাম যে কাঁচামরিচেও কিন্তু পোকা ধরে। হ্যাঁ, এই দেখুন কাঁচামরিচের পোকা, এটা বলুন তো কি বন্ধুরা, কাঁচামরিচের পোকা। তো যাই হোক, হ্যাঁ। আর এই যে এই ছোটো ছোটো মরিচগুলো, এটা চাইলে খাওয়া যায়, কিন্তু যেহেতু ছোটো এবং একটু মনে হচ্ছে ব্যাকটেরিয়া ধরেছে বা একটা দাগ লেগেছে, এই জন্য এটা আমি ফেলে দিয়েছি, এটা নেব না। এই মরিচটা নেওয়া যেতে পারে এটা। তো আস্তে আস্তে করে মরিচগুলো বোটা ছাড়িয়ে নিলাম। এবার আমি একটা জায়গায় রেখে দেব। আগে বাবা, ওখানে রেখে দিলাম। হ্যাঁ, কক খাকা দিয়েছে। এবার আমি এই বেছে রাখা শাকগুলো এই যে ঝুড়িতে রাখলাম। এবার পুরো শাকগুলো বেছে নেবো আস্তে আস্তে করে। এই যে বাবা, তুমি দেখেছো? হ্যাঁ বাবা, কি দেখেছো? কক কক পাখানা দিছে, আঁকা দিছে। ও বাবা, আমরা তো কক কক নিয়ে এসেছি। এই দেখুন, আমরাও কক কক নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের কক কক। কক কক বন্ধুরা কি বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মুরগি। মুরগি, আমরা মুরগি কিনতে গেছিলাম ওকে নিয়ে, পরে মুরগির যে পায়খানা ওইগুলো দেখে বলছে কক কক হাঁকা, এই জন্য কক কক কীভাবে হাঁকা দেয় সেটা দেখে আসছে, তাই বলতেছে। বাচ্চাদের কাজ। এই যে মাম্মা, কিভাবে ওখানে কক কক হাঁকা দিয়েছে? তুমি সামনে তুমি দেখে নিয়েছো? আচ্ছা, ঠিক আছে। আমরা এখন শাকগুলো বেছে নিই, শাকগুলো বেছে নিই, তারপরে তোমার কক কক কাটবো, তারপরে কি করব? চান করব। কক কক সামনে আঁকা দিছে। আচ্ছা, তো বন্ধুরা শাকগুলো এখন এক এক করে সব বেছে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমার শাকগুলো বাছা শেষ হয়ে গেল। দেখুন, এই যে এতগুলো শাক হয়েছে। আর এখন এই শাকগুলো আমি ধুয়ে নেব, আর সেই সাথে মরিচগুলো ধুয়ে একটু শুকাতে দেব। আর এই দেখুন, এইগুলো হচ্ছে ময়লা আবর্জনা, এখান থেকেও রাখা যায়, কিন্তু আর রাখবো না, যেহেতু আমরা দুইজন মানুষ খাবো, ওইটুক শাকে হয়ে যাবে।
আমার মামা আর আমি। হ্যাঁ, তো হয়ে যাবে। তাই দেখুন বাঙালি কাগজ যাচ্ছে, পাতা বিক্রি কাগজ। আমার মামা আবার সেই সাথে একটু তাল দিচ্ছে। কি বলছে কাগজ? যাই হোক, এখান থেকে চাইলে কিন্তু আরও অনেক শাক এখান থেকে বেছে নেওয়া যায়, কিন্তু আমার আর লাগবে না বিধায় আমি আর নিচ্ছি না। তারপরে 2-4টা নিই। আর এই শাকগুলো সাধারণত বাজারে 15 থেকে 20 টাকা করে আটি বিক্রি হয়, আর আজকে আমি 2 আটি 20 টাকা দিয়ে নিয়ে এসেছি। আর বাজারে এক আটি 20 টাকা বিক্রি হয় কিংবা 15 টাকা হয়, কিন্তু আমি আজকে খুব কম দামে এনেছি। আর কাঁচামরিচও তো কত দামে নিয়ে এসেছি সেটা আপনাদের জানালাম, আর সেই সাথে এই শাকটাও খুব সস্তায় পেয়ে গেলাম, তাই নিয়ে এসেছি। আসলে এখন শীতকাল তো অনেক সবজির দামই কিন্তু কমে আসছে, শাকসবজি মোটামুটি করে সব দাম কমে আসছে। এই যে বাবা, তো এখন এই হলো আমার বেছে রাখা শাক, আর এই হচ্ছে বেছে রাখা কাঁচামরিচ। আর আমি ময়লাগুলো ফেলে দিয়ে এগুলো নিয়ে যাব ধোয়ার জন্য। তো চলুন তাহলে নিয়ে যাই ধোয়ার জন্য। এক একটা করে বেসিনে এভাবে নিয়ে রাখি। তো ঝুড়ি ভরা শাক দেখতে কিন্তু অসাধারণ লাগছে, জল ছেড়ে দিলাম। আমি এবার এগুলো ভালো করে ধুয়ে নেব। তো শাকগুলো আর একটু ভালো করে ধোয়ার জন্য আমি বেসিনে ঢেলে দিলাম। বেসিনটা আমার সবসময় পরিষ্কার থাকে, কারণ এই বেসিনে শুধুমাত্র রান্নার জিনিসপত্র ধোয়া পালা ছাড়া আর কোনো কিছু করা হয় না। এই জন্য আমি বেসিনটাতে অতি সহজে এগুলো ধুয়ে নেওয়ার জন্য ঢেলে দিতে পারলাম। তো এভাবে কিন্তু ভালো করে ধুয়ে দিতে হবে, তার কারণ হচ্ছে শাকে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে। আর আমরা সচরাচর জানি যে বিশেষ করে ঢাকায় যে সমস্ত শাক পাওয়া যায়, এদিকে উত্তরাঞ্চলে বালি বেশি, এজন্য বালির ভিতরে, আর বিশেষ করে এই যে যেহেতু বেলে শাক, এটা কিন্তু বালিযুক্ত জায়গায় বেশি হয়ে থাকে। এজন্য ভালো করে এইভাবে শাকগুলো ধুয়ে নিতে হবে, যাতে একটুও বালির কণা না থাকে। বালির কণা থাকলে কিন্তু দেখুন কতটা, দেখুন কালো জল বের হচ্ছে। তো এই জন্য ভালো করে কিন্তু সবগুলো ধুয়ে নেব। দেখুন, হ্যাঁ বাবা দিব বাবা। এখানে এই যে ময়লা যেগুলো বের হয়েছে, ময়লাগুলো আমি ডাস্টবিনে রেখে দেব। আর এবার বেসিনটা আবার পরিষ্কার হলে আমি ধুয়ে নেব কাঁচা লঙ্কাগুলো। এভাবে করে বেসিনের জমা ময়লাগুলো হাত দিয়ে তুলে ফেলে দিচ্ছি। মোটামুটি করে বেসিন পরিষ্কার হয়ে গেল। এবার আমি এখানে মরিচগুলো ঢেলে দিয়ে ভালো করে ধুয়ে নেব। প্রথমে বাটিটা ধুয়ে নিচ্ছি, বক্স যেটা, জল ঝরিয়ে নিলাম, আর এভাবে ভালো করে মরিচগুলোও ধুয়ে নিচ্ছি। তো আমি এবার করব কি, কুলাতে এগুলো শুকাতে দেবো। এই জন্য একটা কুলা ধুয়ে নেব, কুলা ধুয়ে কুলার ভিতরে মরিচগুলো শুকাই নেব। তো তার আগে আমি মরিচগুলো আগে হালকা এখানে একটু তুলে নিয়ে নিই, যেহেতু কুলাটা ধুতে হবে, কুলাটার ময়লা যাতে মরিচে লেগে না যায়, সেজন্য আমি মরিচগুলো এখানে তুলে নিচ্ছি। এবার ধুয়ে নেব কুলা। এই যে বাবা, কুলা ধোয়া শেষ। এবার যেটা করছি, কাঁচা লঙ্কাগুলো ধুয়ে এভাবে কুলায় রেখে দিচ্ছি। আগে বাবা, আসছি মামা ঘুমিয়ে পড়ছে, ওর নেল পালিশ দিতে হবে। বাবা চোখে কি গিয়েছে?
তোকে এই যে ফু দিয়ে দিলাম। ও বাবা, এভাবে কিন্তু কাঁচা লঙ্কা শুকিয়ে গুঁড়ো করে নেওয়া যায়, এবং শুকিয়ে গুঁড়ো কাঁচা লঙ্কার গুঁড়োও কিন্তু তরকারিতে দিলে তরকারির স্বাদ ভালো হয়। এভাবে দেখুন, আমি এভাবে কাঁচা লঙ্কাগুলো শুকাতে দিয়ে দেব আগে। বাবা খাকা। তো এভাবে আমি কাঁচা লঙ্কা শুকাতে দিয়ে দিলাম। এদিকে শাকটাও ধোয়া শেষ হয়ে গেল। এবার আমি যেটা করব, এই যে যে ময়লাগুলো আছে ময়লাগুলো তুলে নেব। তার আগে মাংসটা কেটে নেব। ওখানে মাংসটা রয়েছে, মাংসটা কেটে নিয়ে ওই ময়লাগুলো তুলে ফেলবো। তো একটা ডিশ নিয়ে নিলাম, ডিশ নিয়ে এবার মাংসটা কেটে ফেলবো। তো দেখুন পুরো ময়লাগুলো একটা ব্যাগে ভরে নিলাম। এবার ব্যাগটা সহ আমি ডাস্টবিনে রেখে দেব। দেখে সরো বাবা, সরো। তো ডাস্টবিনে রেখে দিচ্ছি। এবার যেটা করব, মাংসটা খুলে মাংসটা কেটে নেব, হালকা ধুয়ে মাংসটা কেটে নেব। তো এই দেখুন বাজার থেকে যে মুরগিটা নিয়ে আসলাম মামামের জন্য, এখন এটা আমি কেটে নেব। তো এই দেখুন মাংস কাটা শেষ। এবার আমি মাংসগুলো ধুয়ে নেব। তো এবার যেটা করছি, এসে মাংসগুলো ঢেলে দিচ্ছি। বেসিনে মাংসগুলো ঢেলে দিয়ে আবারও সুন্দর করে ধুয়ে নেব। পা দুইটাকে আগে তুলে ধুয়ে নেব, তার কারণ হচ্ছে ওদিকে গরম জল হচ্ছে। গরম জলে পায়ের যে উপরের যে আবরণটা আছে এগুলো তুলে ফেলার জন্য গরম জল দিয়েছি চুলায়। গরম জল হলেই পায়ের আবরণ তুলে নিতে পারবো, তার জন্য। তার আগে আমি মাংসগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে মামামের প্রিয় খাদ্য, বিশেষ করে এটাকে সে ললিপপ বলে, রানটাকে, এবং রানটা দিলে সে হাত দিয়ে সুন্দর করে চিবিয়ে চিবিয়ে খায়। আর একজন মাংস ছাড়া ভাতই খায় না, তো মাংসের সাথে বিভিন্ন সবজি দিয়ে আমি ওই জন্য রান্না করি। সেরকম আজকেও রান্না করব। এই জন্য আমি একটা একটা মাংস ভালো করে এইভাবে ধুয়ে নিচ্ছি। একটা একটা করে ধুয়ে নিলে খুব তাড়াতাড়ি ময়লা আবর্জনা চলে যাবে। এগুলো হচ্ছে সলিড মাংস। সলিড মাংসগুলো ভাত মাখানোর পরে হালকা একটু একটু সলিড মাংস মুখে দিলে ভাত তাড়াতাড়ি খায়। তা না হলে সলিড মাংস না দিলে সে ভাত খেতেই চায় না। মানে মোট কথা এক গ্লাস ভাত দিতে হবে এমনভাবে যাতে মাংস জর্জরিত থাকে, তাহলে সে কিছু ভাত খাবে, তা না হলে ভাত খাবে না। সেভাবে করে আমি মাংসগুলো পুরো ভালো করে ধুয়ে নেব। তো মাংস ধোয়া শেষ বন্ধুরা। এখন আমি মাংস মামনির জন্য কিছু চুলায় বসিয়ে দিয়ে আমরা চলে যাব চ্যানে। এই দেখুন চ্যানের জল দেওয়া হয়েছে, চ্যানের জল গরম হয়ে গেছে। এখন ওই পা দুটো বেছে রেখে শাকগুলো কুটে আমি এখন চ্যানে চলে যাব। তার আগে মামনির জন্য হালকা কিছু মাংস রান্না করতে চুলায় দিয়ে দেবো, আর সেই সাথে আর বাকিগুলো তুলে রেখে দেবো। আমরা এখন বক্সে এগুলো তুলে রাখবো। তো বাটিটা ধুয়ে নিচ্ছি। বাটিতে করে সাধারণত আমি রেখে দিই, তার কারণ প্রতিদিন বের করে খাওয়াতে হয়, যেন দেখুন বড় বড়গুলো সবগুলোই রেখে দেবো, কারণ হচ্ছে ইদানে আমি ছোটো পিস করলাম। এবার একটা রান এখানে রেখে আর বাকিগুলো রেখে দেবো প্রায় সব। এখন যতটুকু রান্না করব সারাদিন যাতে রাতেও হয়ে যায় ততটুকু রেখে আর বাকি সব রেখে দেব ফ্রিজে। এই রানটা রাখবো এখন। এই রানটা খাবে, ওর ললিপপ ফেভারিটই। আর ইদানিং ললিপপের থেকে মাংসও ভালো খায়, মানে হাড্ডি বলে কি মাম্মা হাড্ডি দিও। এবারে এইটুকু এখন রান্না করব আর বাকি এতটুকু রেখে দেব।
তারপর চলে যাচ্ছি ফ্রিজে রেখে দেব। এদিকে মাম্মামের মাছ শেষ আছে, শুধু তেলাপিয়া মাছ। আর এখানে রেখে দিলাম মাংস, দুধটা বের করে নেব, এখন দুধটা জাল দেব। আর এদিকে এই পুঁটি মাছের বাটিটা দিয়ে দেবো। হ্যাঁ, এটা চুল, মাম্মাম দেখে ফেলেছে, দেখুন একটা চুল, তাই দেখে ফেললো। এবার আমি এটা রেখে দেবো। ওটা বিস্কিট, তুমি কোথায় পেলে? তো আবারও ফিরে এলাম রান্নাঘরে। দুধটা এখন এভাবে একটা জিনিসের ভিতরে রেখে দিয়ে দুধটা জাল দিতে হবে, যেহেতু আগে দুধটা নর্মাল হওয়ার জন্য ওয়েট করতে হবে, তাই পাতিলে হাঁড়িতে আর কি জল নিয়ে নিচ্ছে। পাতিল কোন জায়গার লোকজন পাতিল বলে বলেন তো? আমরা কিন্তু পাতিল বলি না, আমরা হাঁড়ি বলি। কিন্তু পাতিল বললাম এই কারণে যে আমাদের কাছাকাছি এক জায়গায় এখানে পাতিল বলে, সেটা হচ্ছে গোপালগঞ্জের লোকজন হাঁড়িটা বলে পাতিল বা পাইলে। তো এবার দিয়ে আমি এবার এখানে এই পা দুটো হয়ে গেছে এবং পা দুটো তুলে নেব। তো এবার এই পায়ের যে শক্ত যে আবরণটা আছে এটা তুলে নিতে হবে। এই যে ছালটা অনেকটা বেশি হয়ে গেছে। ঘুম পাচ্ছে, দাঁড়াও এটা তুলে নিয়ে নি, দাঁড়াও। তো বন্ধুরা, মাংস টাংস কাটা শেষ, ধোয়া শেষ। এবার কড়াই ধুয়ে নিচ্ছি, ছোটো কড়াইটা। কড়াই এমনি ভালো করে ধোয়া, জাস্ট একটু খোলায় নিলাম। এবার খোলায় নিয়ে এখানে চুলায় দিয়ে বসিয়ে দেব। দেখুন জাল একটু একটু করে আসছে। তো এদিকে গরম জলটা হয়ে গেছে, এটা নিয়ে গেলে এদিকে আবার জালটা বেড়ে যাবে। তো যাই হোক, আমি এদিকে চুলাটা বন্ধ করে দিই যাতে জালটা এদিকে একটু বেশি হয়। আর এবার আমি মাংসটা কষিয়ে নেব। তো মাংস কষানোর জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়া শেষ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া। এবার এখান থেকে নিয়ে নিচ্ছি হালকা, মানে হালকা বলতে মিডিয়াম সাইজের দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা। আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্না করব। তো এবার এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এখানে মিশিয়ে নেব অল্প পরিমাণে সরিষার তেল, 1 ছটাক পরিমাণে সরিষার তেল। এবার মাংসগুলো হাত দিয়ে মেখে নেব, যেহেতু সব মশলা একবারে দিয়ে দিয়েছি। এবার হাতের সাহায্যে মেখে নেব। হাত দিয়ে মেখে নিলে কি হয়, এটা মাখাটা ভালো হয় এবং কষানোতে কিন্তু একটা সেন্ট আসছে খুব সুন্দর। যেহেতু আমি এখানে সরিষার তেল ইউজ করেছি, সরিষার তেল ইউজ করলে যে কোনো জিনিসের একটা অন্যরকম একটা ঘ্রাণ চলে আসে অলরেডি। আর এবার আমি এটা মাখিয়ে নিলাম ভালো করে। এবার দেখে নেব কড়াইয়ে কতটুকু গরম হলো। কড়াই গরম হলে আমি ওখানে তেল দিয়ে দেব। তো চলে যাচ্ছি কড়াইয়ের দিকে। দেখুন মোটামুটি করে কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি দিয়ে দেব সয়াবিন তেল। এখানে কিন্তু আমি অল্প তেল ইউজ করব, একদম সামান্য পরিমাণে। এবার আমি এখানে দিয়ে দেবো আস্ত কিছু জিরা। তো তার আগে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাতের চিমটিতে করে কতগুলো জিরা। এবার আমি এটাকে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মাংসটা দিয়ে দেবো। তো তার আগে অপেক্ষা করতে হবে জিরাটা একটু ভাজা হওয়ার জন্য। মোটামুটি করে ভাজা হয়ে গেলে আমি মাংসটা ঢেলে দেব। তো দেখুন জিরা মোটামুটি কিছুটা ভাজা হয়ে আসছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি।
মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে দেবো, ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। বন্ধুরা এই চুলাতে এখনও জাল একটু কম আসছে, যেহেতু আমি এখন চুলা চেঞ্জ করে নেব। কড়াইটা ওইখানে দেবো, আর যেহেতু আমি জলটা নিয়ে নেব স্নানের জন্য, সেহেতু কড়াইটা এই চুলায় দিয়ে দেবো। এই চুলাটার জাল একটু বেশি ওঠে। তো দেখুন, এদিকে গ্যাসটা জ্বেলে নিলাম, চুলাটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা এইদিকে বসিয়ে দিচ্ছি, আর ওই পাশে আবার একটু জল দিয়ে দেবো। এদিকে বসিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম জল। এটা তরকারিতেও দেওয়া যাবে, কিংবা যদি গা হাত পা বা স্নানের জন্য নেওয়া যায় সেটাও নেওয়া যাবে। যেহেতু আমি মামা স্নান করবো, তো একটা নিয়ে নিয়েছি, আর যদি একটু কম পড়ে তার জন্যই কিন্তু ওখানে দিয়ে রেখেছি, যদি একটু কম পড়ে এটা হতে থাকবে তখন। আর এদিকে মাংসটা হতে থাক, এবার আমি চানটা সেরে আসবো এবং মামাকেও চানটা করে নেব। তো যেহেতু আমি কিছু সময় থাকবো না, এই জন্য আমি হালকা এসে ঢাকনাটা দিয়ে মানে কড়াইটা ঢেকে দিয়ে দিচ্ছি। এইভাবে ঢেকে দেবো যাতে ফাঁকা থাকে। তো চলে এলাম 10-12 মিনিট পরে, এখনও চান আমি করতে পারিনি, মামকে করানোর চেষ্টা করছি, তাও অর্ধেক প্রায় হয়েছে। তো তার আগে ভাবলাম যে মাংসটার কী অবস্থা আর একটু দেখে যাই। তো দেখুন মাংসটা মোটামুটি করে জল ছেড়ে দিয়েছে, এবার এই জল টানানোর জন্য অপেক্ষা করব, মানে মাংস কষিয়ে নেব। তো একটু ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপরে আবারও চলে যাব বাথরুমে। তো আবারও ঢাকা দিয়ে ঢেকে রেখে এখন চলে যাচ্ছি বাথরুমে। এদিকে জল টল সব রেডি করা, জামা কাপড় সব রেডি করা, কিন্তু আরেকজন এই যে কাজ করতেছে। যাই হোক, প্রথমে আমি আমার স্নানটা করে নিচ্ছি। তো স্নান শেষ করে চলে এলাম রান্নাঘরে। আবারও দেখুন মাংস কিন্তু মোটামুটি করে হয়ে গেছে, এবার আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তো মাংস কষানো শেষ, কিন্তু এবার মাংসে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এই জলটা কিন্তু এই যে সেই গরম জল দিয়ে দিচ্ছি, এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে অপেক্ষা করব মাংসটা হওয়ার জন্য। আমি কিন্তু আর মানে তেমন কি কোনো মশলা ইউজ করব না, শুধু নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নেব। তো বন্ধুরা, মূলত আজকে ভিডিওটা করা এই জন্য যে আমি এত সময় কি কি কাজ করলাম, মানে আজকে আমার হোমওয়ার্কটা কি ছিল, বিশেষ করে রান্না বাড়ার ক্ষেত্রে, সেইটাই আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা।